একটি প্রজন্ম যাদের জন্ম হয়েছে 1997 থেকে 2012 সালে। এই প্রজন্মকে ডিজিটাল নেটিভস বলা হয় কারণ তারা ছোটবেলা থেকেই ইন্টারনেট এবং প্রযুক্তির সাথে পরিচিত হয়েছে। তারা বিশ্বের প্রথম প্রজন্ম যারা সম্পূর্ণ ডিজিটাল প্ল্যাটফর্মে বড় হয়েছে। হ্যাঁ দর্শক, বলছিলাম এমনই একটি প্রজন্মের কথা যারা শুধুমাত্র পৃথিবীতেই নয় বরং নতুন বাংলাদেশের ইতিহাসেও অনেক বড় পরিবর্তন ঘটিয়েছে। এই প্রজন্মকে বলা হয় জেনজি বা জেনারেশন জেড। জেনজি বৈচিত্র্যকে প্রাধান্য দেয় এবং নতুনকে স্বাগত জানায়। তাদের এই বৈচিত্র্যময় নতুন চিন্তাভাবনাকে আপনাদের সামনে তুলে ধরতেই আমাদের আজকের আয়োজন দ্য ভয়েস অব জেনজি পাওয়ার্ড বাই ফুডি। স্বাগত জানাচ্ছি আমি আফরিন জান্নাত। বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে নানা সময় নানা ধরনের দাবি দাওয়া নিয়ে আন্দোলন হচ্ছে এবং পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের প্রসঙ্গগুলো তো রয়েছে। এছাড়াও ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধের যে ইস্যুগুলো রয়েছে এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে কথা বলবো এবং খোঁজার চেষ্টা করব এই বিষয়গুলোর ক্ষেত্রে গণতান্ত্রিক ছাত্র সংসদের আসলে বক্তব্য কি, তারা কি ধরনের পদক্ষেপ গ্রহণ করবেন সেই বিষয়গুলো খুঁজবো। এবং এই বিষয়ে আলোচনার জন্য আজকে আমাদের মাঝে রয়েছেন মোহাম্মদ আবু হাসনাত, সদস্য কেন্দ্রীয় নির্বাহী সংসদ, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। হাসনাত, স্বাগত আপনাকে। ধন্যবাদ আপু। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? ভালো আছি। কি নিয়ে ব্যস্ততা যাচ্ছে এই সময়? এই সময় ব্যস্ততা আমাদের গণতান্ত্রিক ছাত্র সংসদের যে নতুন প্ল্যাটফর্ম গত 26 ফেব্রুয়ারির মাধ্যমে যে আমাদের যাত্রা শুরু হয়েছে, সো সেই জায়গা থেকে সারা দেশকে সংগঠিত করার জন্য আমরা মত বিনিময় সভা করছি বিভিন্ন ধরনের। আমাদের যে জুলাই অভ্যুত্থান থেকে গড়ে ওঠা তো এই ছাত্র সংগঠন, সো জুলাই অভ্যুত্থানের যে যোদ্ধারা রয়েছে তাদের সাথে মত বিনিময় এবং 64 জেলাকে সংগঠিত করার ব্যাপারে আমরা কাজ করছি। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদকে অনেকেই এনসিপির শাখা বলে মনে করেন। এ বিষয়ে গণতান্ত্রিক ছাত্র সংসদের বক্তব্য কি? এ বিষয়ে গণতান্ত্রিক ছাত্র সংসদের বক্তব্য একদম পরিষ্কার যে আমরা আসলে লেজুর ভিত্তি যে ছাত্র সংগঠন রয়েছে অন্যান্য দলের ক্ষেত্রে যেটা দেখতাম সেটা আমরা না, আমরা লেজুরবিহীন। তবে জুলাই গণঅভ্যুত্থান থেকে এই ছাত্র সংসদের যাত্রা এবং এনসিপিরও স্বতন্ত্র একটা প্ল্যাটফর্ম থেকেই তৈরি। সো সেই জায়গা থেকে আদর্শিক কিছু মিল থাকলেও কিন্তু তাদের সাথে আমাদের লেজুরবিহীন একটা সম্পর্ক রয়েছে, এটা স্পষ্ট এবং ক্লিয়ার। তার মানে দুটো আলাদা রাজনৈতিক দল? জি, দুটো আলাদা রাজনৈতিক দল। তবে জুলাই অভ্যুত্থানের যে বিষয়গুলো বা যেমন আওয়ামী পন্থের বিচার, ফ্যাসিস্টের বিচার, এই জায়গাগুলোতে আমাদের সাদৃশ্য রয়েছে, স্বাতন্ত্র্য রয়েছে। কিছু জায়গা থেকে যেহেতু মিল রয়েছে, তাহলে একই প্ল্যাটফর্মে থেকে আপনারা যাত্রা কেন শুরু করলেন না? দুইটা আলাদা প্ল্যাটফর্মকে কেন চয়েস করতে হলো? এনসিপি হচ্ছে একটা রাজনৈতিক দল যেটা হচ্ছে আমাদের দেশের সার্বভৌমত্ব ব্যাপারগুলো নিয়ে কাজ করবে, কিন্তু যারা আমরা ছাত্র রয়েছি বা শিক্ষার্থী রয়েছি তারা আসলে তো এই সময় রাজনীতিতে ওইভাবে সম্পৃক্ত হওয়ার সময় নেই। তার কারণ শিক্ষার্থীদের প্রধান কাজ হচ্ছে পড়াশোনা করা। সো পড়াশোনার পাশাপাশি আমরা রাজনীতিটা করছি বা ভালো রাজনীতিটা চর্চা করছি। সেই চর্চার জায়গা, শিক্ষার্থীদের জায়গা ছাত্র সংসদ। আর যারা মানে পড়াশোনা শেষ হয়ে গেছে, চাকরি বা ব্যবসা বাণিজ্যে আছে বা ফুল টাইম রাজনীতি করছে, তাদের জন্য এনসিপি। কিন্তু ছাত্ররা কি আসলেই পড়ার টেবিলে আছে, কি মনে করছেন? দেখেন, আমরা আসলে একটা ট্রমার মধ্য দিয়ে গিয়েছি। সেই ট্রমা থেকে আমাদের জন্য বের হওয়াটা অনেকটা কষ্টসাধ্য হয়ে গিয়েছে। তার কারণ যখন আমরা আন্দোলনের রাজপথে গিয়েছিলাম, গুলিবিদ্ধ রক্তাক্ত রাজপথ দেখেছি। সো সেই জায়গাটা থেকে আমরা অনেকটা ট্রমার মধ্যে, সেই ট্রমা থেকে বের হয়ে এসে পড়াশোনায় ফেরানোর পরিবেশটা তৈরি হইতেও কিন্তু আমাদের অনেকটা সময় লেগেছে। তবে একজন শিক্ষার্থীর প্রথম ও প্রধান কাজ পড়াশোনা করা। সেই জায়গাটায় যেই শিক্ষার্থীরা এখনও পর্যন্ত পড়াশোনায় পৌঁছাতে পারেনি, আমি তাদেরকে আহ্বান জানাবো যে ওইখানে যাওয়ার জন্য। আর আমরা চেষ্টা করছি যে প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে অস্থিরতা বন্ধ করে সেই জায়গাটাতে পড়াশোনার পরিবেশ তৈরি করে দেওয়া। প্রাইভেট এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি কোন্দল চলছিল আমরা দেখেছি, তো সেই বিষয়ে কি কোনো সমাধান এসেছে? প্রকৃত অর্থে সমাধান বলতে গেলে কি এখানে একটা স্টেকের অবদান। আমাদের দেশের প্রেক্ষাপট অনুযায়ী সবসময় আমরা চিন্তা করতাম যে সকল ধরনের রাজনীতি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই করবে,
প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা করবে না। বাট এই আন্দোলন অভ্যুত্থানের সময়ে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে যে আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের থেকেও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনেক ভূমিকা, সেটা বলার অপেক্ষা রাখে না। সো সেই জায়গা থেকে জনগণেরও প্রত্যাশার জায়গাটা মানে ঠিক করা উচিত বা স্থির করা উচিত যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও রাজনীতির জন্য যোগ্য, এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে রাজনীতিতে আসছে সেটাতে আসলে আমাদেরকে জায়গা করে দেওয়ার কিছু নাই, জায়গা কেউ কাউকে করে দেয় না, আমরা আমাদের জায়গাটা তৈরি করে নিচ্ছি। তো সেই জায়গাতে কুক্ষিগত করার কোনো সুযোগ নাই পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর। রাজনীতি এটা সকলের অধিকার, সবাই রাজনীতি করবে। কিভাবে জায়গাগুলো তৈরি করে নিচ্ছেন? যেমন ধরেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে প্ল্যাটফর্মটা রয়েছিল, সেখানে যে নির্বাহী কমিটির সদস্য ছিল 18 সদস্যের বিশিষ্ট, সেই জায়গাতে প্রথমত আমাদেরকে জায়গা দেওয়ার কথা ছিল না। বা আমরা যদি উপদেষ্টা নিয়োগের ক্ষেত্রেও দেখি, সেই জায়গাটা নিয়েও কিন্তু ব্যাপক আলোচনা রয়েছে যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থীকে স্টেক দেওয়া হলো না কেন। তো পরবর্তীতে আমরা সংগঠিত হয়ে বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের যারা সম্মুখ সারির যোদ্ধা ছিল তাদেরকে সাথে নিয়ে আমরা প্রতিনিধি টিম গঠন করি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মে আমরা আমাদের জায়গা অবস্থান নিশ্চিত করি। এর পরবর্তীতে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ যখন গঠন হয়েছে, সেই গণতান্ত্রিক ছাত্র সংসদেও 26 জন প্রাইভেট বিশ্ববিদ্যালয় সম্মুখ সারির যোদ্ধারা রয়েছেন। সো সেই জায়গা থেকে আমাদের জায়গা নিশ্চিত হচ্ছে। আবার অনেকে আছেন রাজনীতি করতে চাচ্ছেন না, কিন্তু বাংলাদেশপন্থী এবং বাংলাদেশের ভালো রাজনীতি এস্টাবলিশ করতে চায়, তারা বৈষম্য বিরোধীর প্ল্যাটফর্মে কিছু রয়েছে। আপনি জেনে থাকবেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম আগের যে অবস্থা ছিল যে একটা পাবলিক বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক, সেই জায়গাটার এখন পরিবর্তন হয়ে কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরাই এই জায়গাতে নেতৃত্বের জায়গাতে রয়েছে। আচ্ছা, আপনি একটা প্রসঙ্গ বলছিলেন যে ফ্যাসিজমের বিচার, একটি বিচার প্রক্রিয়া সংগঠিত হতে অনেক সময় লাগে বলে আমরা জানি, অনেক সময় সাপেক্ষ। দেখা গেল যে এখন থেকে 5-7 বছর সময়ও লেগে যেতে পারে। সেক্ষেত্রে নির্বাচন প্রক্রিয়া কীরকম কী হবে? দেখেন, নির্বাচন তো আসলে দিতে হবে, নির্বাচন বিলম্বিত করার পক্ষে আমরাও না, কিন্তু আমাদের যেটা দাবি, এই যে 2000 শহীদ হয়েছে, আহত হয়েছে অনেক, সো এই আহতদের যারা এই খুন, হামলা এবং হত্যার সাথে জড়িত, তাদের বিচার না হওয়া পর্যন্ত বর্তমান যে ইন্টারিম সরকার রয়েছে, সেই ইন্টারিম সরকার এদের বিচারের একটা প্রক্রিয়ায় তো আনতে হবে। বিচারের প্রক্রিয়া যদি শুরু না হয়, সেই প্রক্রিয়ার আগেই যদি আপনি বলেন যে নির্বাচন দিয়ে দেন তারপরে আমরা বিচার করব, এইটা আসলে খাজুরা আলাপ হয়। তার কারণ হচ্ছে বিচারের প্রক্রিয়া শুরু হইলে তখন না আমরা একটা আস্থার জায়গা পাবো। তবে এইটার বিচার নিশ্চিত করতে হবে, তারপরে এই নির্বাচনের আলাপ দিতে হবে। এখন যদি বলেন যে আপনি এটা তো 5 থেকে 7 বছর একটা বিচার প্রক্রিয়া সময় লাগে, তো সেই জায়গাটাতে আমরাও না, বাট এই বিচারটা আমরা দ্রুততম সময়ের মধ্যে যাচ্ছি। শহীদ মায়েদের যে আহাজারি রয়েছে, শহীদ পরিবারদের যে আহাজারি রয়েছে, এই জন্য আমাদের বিচার দ্রুত নিশ্চিত করতে হবে। আপনারা কেন ভরসা পাচ্ছেন না যে ভবিষ্যতে যদি কোনো রাজনৈতিক দল ক্ষমতায় আসে তাহলে তারা এই বিচার প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাবে কিনা? এই উত্তরটি আপনার কাছ থেকে শুনবো, তবে এই পর্যায়ে নিয়ে নিব ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। প্রিয় দর্শক, এই পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরছি এক্ষুনি, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দ্য ভয়েস অফ জেনজি পাওয়ার্ড বাই ফুডি অনুষ্ঠানে। ফিরে যাচ্ছি আবারও আলোচনায়। কথা বলছিলাম যে ভবিষ্যতে যদি কোনো রাজনৈতিক দল ক্ষমতায় আসে, তারা বিচার প্রক্রিয়ায় যাবে কি না আওয়ামী লীগের, সেই প্রসঙ্গ নিয়ে। তো আপনারা কেন ভরসা পাচ্ছেন না যে তারা আসলে বিচার করবে কি না? যেমন আপনারা চাচ্ছেন যে এই সরকারটি বিচার প্রক্রিয়া সুনিশ্চিত করুক, কিংবা বিচার একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে গিয়ে তারপরে নির্বাচন দেবে। এতে নির্বাচন তো বিলম্বিত হচ্ছে। আর যেমন বিএনপি বলছে যে, বিএনপি তো আমরা দেখেছি যে গত 16 বছরে সবচেয়ে বেশি নির্যাতিত একটি রাজনৈতিক দল ছিল, কিংবা এনসিপি, যারাই আসুক না কেন ক্ষমতায়,
তারা তো ফ্যাসিজমের বিরুদ্ধে লড়াই করেই এসেছে একটি রাজনৈতিক প্ল্যাটফর্মে। তো তারা বিচার প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাবে না কেন, বা বিচার প্রক্রিয়ায় যে কাজগুলো করার দরকার এই কাজগুলো করবে না বলে ভরসা কেন পাচ্ছেন না? ভরসা কেন পাচ্ছি না, এইটার উত্তর গণমাধ্যমের মাধ্যমে জনগণের কাছে স্পষ্ট এবং ক্লিয়ার। তার কারণটা হচ্ছে যে আমরা যখন দেখেছি যে বিপ্লব বলতে অভ্যুত্থান যে সংগঠিত হয়েছে, অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা যে কার্যক্রমগুলো করছি, বাংলাদেশ সংস্কারের বিষয়ে কাজ করছি, সেখানে সকলের মতামত নিচ্ছি, মতানৈক্যের মাধ্যমে আমরা কাজ করার চেষ্টা করছি। সো সেই জায়গাটাতে কিছু দল এই যে তৃণমূল পর্যায়ে চাঁদাবাজি, জনগণের উপর ডাকাতি, বিভিন্ন বাড়িতে হামলা এবং মামলা বাণিজ্যের মতন জঘন্য কাজে অনেকে মানে জড়িত হয়েছিল। সো সেই জায়গাগুলোর থেকে আমরা কিভাবে ভরসা পাবো? আমরা তো পূর্বে রাজনীতির কোনো জেনারেশন না যে আমরা পূর্বে রাজনীতি করছি, রাজনৈতিক ধারাবাহিকতায় এইটাতে আসছি। তো সেই জায়গার থেকে পূর্বের সময়গুলোতে আমরা যেটা দেখে আসছি, আমরা আসলে ভুল পড়াশোনার মাধ্যম দিয়েই উঠে আসছি। আমরা ইতিহাস বিকৃত ইতিহাসের পড়াশোনা দিয়েই আমাদের পড়াশোনার লাইফটা চলে আসছে, মাধ্যমিক পর্যায়টা কেটে গিয়েছে। সো সেই জায়গার থেকে আমরা যেটা উপলব্ধি করতে পেরেছি যে এই ফ্যাসিজম সরাইতে হবে, যার জন্য আমরা আন্দোলন করেছিলাম, এবং আন্দোলন পরবর্তীতে সকলের মতানৈক্যের মাধ্যমে তাদের দ্রুত বিচার প্রক্রিয়া করার কথা ছিল। কিন্তু আমরা দেখলাম যে তারা চাঁদাবাজি করছে, তারা ডাকাতি করছে এবং বিভিন্ন দল বিভিন্ন ধরনের কু করার চেষ্টা করছে, তদবির বাণিজ্য করার চেষ্টা করছে, বা বিভিন্নজন বিভিন্নভাবে সংগঠিত রয়েছে। সো সেই জায়গাগুলোতে আসলে আমরা কিভাবে ভরসা পাবো তাদের উপর, যে ট্রেডিশনাল রাজনীতির মতনই তারা তাদের এখনো আচরণটা রেখেছে। সো সেই আচরণটা আসলে এই জেনজির মধ্যে মানে বিরাজ করা যায় না, এই কারণেই যে জেনজিরা এটা পছন্দ করে না। আমরা আসলে একটু তড়িৎ গতিতে, আমার এখন এইটা দরকার, এখন এইটা লাগবে, এই ধরনের জেনারেশন আমরা। সো সেই জায়গার থেকে বিচার প্রক্রিয়া যে সময়ের ব্যাপারটা রয়েছে, সময়ের ব্যাপার থাকবে, কিন্তু বিচার প্রক্রিয়া দ্রুত শুরু হতে হবে। এইটাতে যেহেতু তারা সমর্থন দিচ্ছে না, সো সেই জায়গার থেকে ভরসা কিভাবে পাই? বিভিন্ন ধরনের নতুন যে রাজনৈতিক দলগুলো এসেছে তাদেরকেও তো আমরা চাঁদাবাজি করতে দেখছি, বিভিন্ন ধরনের খবর তো আসছেই তাদেরকেও চাঁদাবাজির ক্ষেত্রে। এবং আপনি যেটি বললেন, এই যে সরকারটি রয়েছে, এই সরকারের ক্ষমতা থাকাকালীন অবস্থাতেই কিন্তু এই চাঁদাবাজি, তদবির বাণিজ্য, এই ঘটনাগুলো ঘটছে। তাহলে এই সরকারের উপর আস্থা রাখতে পারছেন, ভবিষ্যতে কেউ আসলে আস্থার জায়গা কেন থাকবে না? এইখানে স্পষ্ট একটা কথা, সেটা হচ্ছে একটা দল হচ্ছে যারা পূর্বে রাজনীতি করেছিল এবং আন্দোলন পরবর্তী সময়ে এসে, এবং অনেকেই আছে যে আন্দোলনে আমাদেরকে মারতে এসেছিল, এসেও মার খেয়ে পরবর্তীতে জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে টাকা নিয়েছে যে তারা আন্দোলনে এসে আহত হয়েছে। সো এই ধরনের একটা শ্রেণী রয়েছে। আর একটা শ্রেণী রয়েছে আমরা রাজনীতি কখনোই করি নাই, রাজনীতি কখনোই বুঝি নাই, আমি সেই দলে। সো রাজনীতি কখনো করিনি, রাজনীতি বুঝি না, বাংলাদেশকে ভালো রাখতে চাই, বাংলাদেশকে ভালোবাসি, যার জন্য আমার এই আন্দোলনে সম্পৃক্ত হওয়া। যখন সম্পৃক্ত হয়ে গিয়েছি তখন এই জিনিসটা যাতে স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন, সেই যুদ্ধটাতেই বা সেই ম্যারাথনেই আমরা আসলে পা দিয়েছি। তো যারা বাণিজ্য করছে বা এই বাণিজ্যের সাথে, এই সিন্ডিকেটের সাথে সম্পৃক্ত, আপনি তাদের ব্যাকগ্রাউন্ড খোঁজ করে নিয়ে দেখেন যে তারা পূর্বে এই ট্রেডিশনাল কোনো রাজনীতির সাথে সম্পৃক্ত। তার মানে নতুন যারা এসেছে তারা এই ধরনের কোনো কিছু করছে না, আপনি এটি বলতে চাচ্ছেন? এটা আমি হলপ করে বলতে পারি যে নতুনরা এটাতে করছে না, তারা বাংলাদেশকে নিয়ে ভাবছে। নতুনদেরকেও তো দেখছি যে অনেকের ইতোপূর্বে গাড়ি ছিল না, এখন গাড়ি পেয়েছে, এগুলো নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা হচ্ছে। আশা করি আপনিও সমালোচনা দেখেছেন। তো এই বিষয়গুলোতে কি বক্তব্য দেবেন? এখন দেখেন, যখন আমি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ একটা স্টেক, যখন রাষ্ট্র আমাকে নিয়ে কাজ করছে বা রাষ্ট্রে আমার গুরুত্বপূর্ণ একটা জায়গা রয়েছে, আমার কথা 10টা মানুষ শুনছে, সো সেইখানে নিরাপত্তার তো ব্যাপার রয়েছে। যেমন সেদিন হচ্ছে মানে নর্মালি হাসনাত ভাইয়ের যে প্রিভিয়াস অবস্থা রয়েছিল, সেই অবস্থা কিন্তু তার এখনও রয়েছে, তার আর্নিং সোর্স কিন্তু রয়েছে। সো সেই জায়গা থেকে হাসনাত ভাই গত পরশুদিন গাজীপুর থেকে আসলেন, একটা নর্মাল মাইক্রোতে ছিলেন, তো সেই জায়গাতে তার উপর হামলা হলো, এটা সবাই দেখেছে, দেশবাসী দেখেছে। তো এখন গাড়ির ব্যাপারটা, এটা আসলে ব্যক্তিগত নিরাপত্তা। এখন কেউ যদি এসে এই জিনিসটা দিয়ে দেয় বা তার নিরাপত্তার জন্য এটা প্রয়োজন হয়, তাহলে এইটা নিয়ে আসলে বিতর্ক করাটা বোকামি। মানে এটা বোকামি এই কারণেই যে
তার তো নিরাপত্তা এবং সময়ের একটা মূল্য রয়েছে, একটা দ্রুততম সময়ে একটা জায়গায় পৌঁছাতে হবে, যেহেতু তাকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে হচ্ছে এবং বিভিন্ন মতামত দিচ্ছে এবং তার একটা গুরুত্বপূর্ণ মতামত রয়েছে, সেই মতামতটা দেওয়ার জন্য তাকে নির্দিষ্ট সময়েও তো পৌঁছাতে হবে। এখন যদি আমি রিক্সা করে আগের মতোই যাওয়া আসা করি, আমার নিরাপত্তার জায়গাটা কে দিবে? হাসনাত, শুনছিলাম আপনার বক্তব্য, আরও শুনবো, তবে এই পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। প্রিয় দর্শক, এই পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। কোথাও যাবেন না, ফিরছি এক্ষুনি, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দ্য ভয়েস অফ জেনজি পাওয়ার্ড বাই ফুডি অনুষ্ঠানে। আবারও ফিরে যাচ্ছি হাসনাতের কাছে আলোচনায়। আপনারা আন্দোলন করলেন, বিপ্লব ঘটালেন, কিন্তু কৃষকদের জন্য কিংবা প্রান্তিক পর্যায়ে যে মানুষগুলো আছে তাদের জন্য করণীয় কি বলে মনে করছেন? আমিও আসলে আমার ফ্যামিলিও কৃষি নির্ভর, আমার বাড়িও গ্রামে। সো সেই জায়গাটার থেকে আমি যেটা দেখেছি বা বিগত সময়ে কাজ করেছি, যে কৃষকরা তাদের ন্যায্য মূল্য পায় না। তাদের যে সার বা অন্যান্য কীটনাশক, সেগুলো অনেক ব্যয়বহুল। সো সেই জায়গা থেকে কৃষি, আমরা যে গণতান্ত্রিক ছাত্র সংসদ রয়েছে, সেইখানে কৃষি একটা সেল গঠন করার কথা রয়েছে। সেইখান থেকে আমাদের বিভিন্ন ধরনের প্রস্তাবনা আসবে এবং কৃষকদের জন্য বৃহৎ পরিসরে কাজ করার প্রয়োজন আছে। তার কারণ আসলে দিন শেষে আপনি যাই করেন না কেন, বাসায় গিয়ে ভাত খেতেই হবে। সো এইটা আসে আসলে কৃষি থেকে। সো এই জায়গাটা নিয়ে ব্যাপক কাজ করতে হবে আমাদের। যদি প্রয়োজন হয় তাহলে কি কৃষকদের জন্য আন্দোলনে নামবেন? অবশ্যই। তার কারণ হচ্ছে বাংলাদেশ কৃষি নির্ভর দেশ। সো কৃষককে বাঁচালে দেশ বাঁচবে। সো কৃষকদের যদি প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা আন্দোলনে নামব। এবারে একটু আন্তর্জাতিক প্রসঙ্গের দিকে আলোকপাত করি। যেহেতু যুদ্ধের দামামা বাড়ছে ভারত এবং পাকিস্তানের মধ্যে, তো এই বিষয়ে আপনাদের বার্তা কি হবে, কিংবা তরুণদের জন্য কি বার্তা দিতে চান? তরুণদের জন্য কি কি উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন বলে মনে করছেন এই মুহূর্তে দাঁড়িয়ে? এই মুহূর্তে দাঁড়িয়ে সেটা হচ্ছে যে পরিস্থিতি অবজারভেশন করা এবং নিজেদের প্রিপারেশন নেওয়া। নিজেদের প্রিপারেশন যদি আমরা আসলে নেই, তাহলে সেটা আত্মঘাতী একটা ব্যাপার হবে। এবং বাংলাদেশ যে অবস্থানে রয়েছে, ভারত আর পাকিস্তানের যদি যুদ্ধ সংগঠিত হয়, সো সেই জায়গাটা থেকে মানে একটা বাড়িতে আগুন লাগলে পাশের বাড়িও সেটার দ্বারা প্রভাবিত হয়, আগুনের আঁচটা কিন্তু আসে। সো এই সময় যদি আমরা প্রিপারেশন না নেই, আমাদের সেনাবাহিনী এবং আমাদের যে সামরিক বাহিনীগুলো রয়েছে, তাদের প্রতি উদ্যত আহ্বান থাকবে যে আপনারা প্রস্তুতি নিন। তার কারণ হচ্ছে হাত গুটিয়ে বসে থাকলে যখন আগুনের আঁচ আসবে, সেইটা আসলে সহ্য করার মতন অবস্থা হবে না। আর তরুণদের উদ্দেশ্যে যেটা আহ্বান থাকবে, সেটা হচ্ছে যে এই বিষয়গুলো নিয়ে স্টাডি করা, সেটা নিয়ে কৌশলগত দিকে আগানো এবং নিজেদের মতো করে প্রস্তুতি নেওয়া, যে এই ধরনের কোনো যদি আঁচ আসে আমাদের উপর বা কোনো ধরনের হামলার আমরা শিকার হই, সেইটাতে যেরকম আমরা জুলাই অভ্যুত্থানে ফ্যাসিজমকে সরিয়েছি, আমরা যেন আমাদের দেশকে রক্ষা করতে পারি। কি ধরনের কৌশলগত পদক্ষেপ গ্রহণ করা উচিত বলে মনে করেন আপনি? যেটা ওই যে পূর্ব প্রস্তুতির কথা বলছিলেন, পূর্ব প্রস্তুতির কথা বলতে গেলে এই সময়ে আসলে আমাদের কেস স্টাডি এবং অবজারভেশন করা এবং এই বিষয়গুলো সম্বন্ধে জানা, যে কিভাবে যুদ্ধগুলো সংগঠিত হচ্ছে এবং সেই যুদ্ধের মাধ্যমে আমরা আসলে কোন পর্যায়ে গিয়ে যাচ্ছি, এই কেস স্টাডি। পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী বা আমাদের যে সামরিক বাহিনীগুলো রয়েছে, তারা যদি কোনো তাদের নিজস্ব বাহিনীর বাইরেও যদি যুব কিশোরদের কোনো ট্রেনিংয়ের ব্যবস্থা করে রাখতে পারেন, সেটাও আসলে আমাদের জন্য কৌশলগত অবস্থান হতে পারে। যুবক এবং কৃষকদের জন্য ট্রেনিংয়ের ব্যবস্থা করলেন, কিন্তু এই ট্রেনিংটা যে অন্যদিকে মোড় নেবে না, মানে এটাকে কোনো একটা গোষ্ঠী যদি ইউজ করতে চায় অন্যরকমভাবে, তখন সেটার জন্য কি পদক্ষেপ হতে পারে? এইরকম অবস্থা সৃষ্টি হইতে পারে বা অন্য একটা গোষ্ঠী ইউজ করতে পারে। আসলে দিন শেষে আমাদের বাংলাদেশপন্থী হইতে হবে, বাংলাদেশকে ভালোবাসতে হবে, তাহলেই এটা সম্ভব।
সো বাংলাদেশপন্থী চিন্তাভাবনা, ভারত পাকিস্তান প্রেমী চিন্তাভাবনা যখন বাদ দিয়ে আমরা এটা করতে পারবো, তখন মনে হয় এই পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব। বাংলাদেশকে নিয়ে আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি? বাংলাদেশকে নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা ট্রেডিশনাল কথায় বলতে গেলে সুস্থ, সুন্দর, সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই। ট্রেডিশনের বাইরে যদি চাই, সেটা হচ্ছে যে মেধাবীদের রাজনীতিতে আসা প্রয়োজন, আমাদের বাংলাদেশের জন্য কাজ করা প্রয়োজন, এবং যারা আমাদের উপর মহলে রয়েছেন এই সার কেন্দ্রিক কোনো প্রক্রিয়া না রেখে, আমাদের দেশে হিউজ ইঞ্জিনিয়ার রয়েছে, তাদেরকে প্রশিক্ষিত করার ব্যবস্থা করা, তাদের কর্মসংস্থানের জায়গা তৈরি করা। সো এগুলো যদি নিরসন হয়, টেকনিক্যালি যদি বিল্ড আপ করা যায়, তাহলেই আমরা ভালো একটা বাংলাদেশ গড়তে পারবো। ধন্যবাদ হাসনাত, আপনাকে আজকে এতক্ষণ আমাদের মাঝে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের দ্য ভয়েস অফ জেন জি পাওয়ার্ড বাই ফুডি অনুষ্ঠানটি। আমি আফরিন জান্নাত আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আবারও আগামী পর্বে ঠিক একই সময়ে নতুন কোনো অতিথি এবং নতুন কোনো বিষয়ের সাথে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চোখ রাখুন 21 টেলিভিশনের পর্দায় আমাদের পরবর্তী অনুষ্ঠানগুলোর সাথে।